হ্যালো আমার প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা করব ক্লাস 10 এর চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি বা হ্রাস, এই অধ্যায়টা আজকে আমরা করব আজকে কষে দেখি 6.1। দেখো, তোমাদেরকে একটা কথা বলে নেই, কষে দেখি 6.1 এর চক্রবৃদ্ধি সুদের অঙ্ক করতে হলে তোমাদেরকে কি আগে প্রথমে জানতে হবে, বুঝতে হবে চক্রবৃদ্ধি সুদটা কি। তাহলে চলো প্রথমে জেনে নেই আমরা চক্রবৃদ্ধি সুদ কি। দেখো, চক্রবৃদ্ধি সুদ যদি তুমি ভালোভাবে বুঝতে চাও তাহলে তোমাকে সরল সুদের সাথে একটা পার্থক্য রেখে সেটা বুঝতে হবে। তাহলে তুমি সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ দুটোই বুঝবে, ঠিক আছে? আর চক্রবৃদ্ধি সুদটা আরও ভালোভাবে বুঝে যাবে যে চক্রবৃদ্ধি সুদটা কি। দেখো, তাহলে আমি চক্রবৃদ্ধি সুদটা তোমাদেরকে বোঝাবো সরল সুদের সাথে পার্থক্য রেখে, তাহলে তোমরা খুব ভালোভাবে বুঝে যাবে। তো দেখো, মনে করো তোমার কাছে 10,000 টাকা আছে, সেটা তুমি 3 বছরের জন্য কোনো একটা ব্যাংকে রাখবে যেন সেখান থেকে কিছু সুদ পাও, ঠিক আছে? এবার তুমি সেই 10,000 টাকা নিয়ে কোনো একটা জায়গায় গেলে, সেখানে গিয়ে দেখলে যে দুটো ব্যাংক আছে, ঠিক আছে? এবার প্রশ্ন হলো তুমি কোন ব্যাংকে ঢুকবে। মনে করো এখানে আছে প্রথম ব্যাংক, এখানে দ্বিতীয় ব্যাংক, তো তুমি ভাবলে যে আমি প্রথম ব্যাংকে ঢুকি প্রথমে, তারপর জেনে নেব সেখান থেকে কত টাকা সুদ দেয়। এবার তুমি প্রথম ব্যাংকে ঢুকলে, সেখানে গিয়ে জিজ্ঞাসা করলে যে আমি এখানে 10,000 টাকা 3 বছরের জন্য রাখবো, তো আমি সুদ মানে কত পাবো। তো সেখানে প্রথম ব্যাংক বললো যে আমরা 10% সুদ দেবো, ঠিক আছে? তো তুমি সেখানে কিছু মানে শুনলে যে 10% সুদ দেবে। এবার তুমি চলে গেলে দ্বিতীয় ব্যাংকে, সেখানে গিয়ে বললে যে কত টাকা সুদ দেবে, এরাও বললো 10% হারে। এবার প্রথম ব্যাংক বলল আমরা 10% হারে সরল সুদ দেব, সরল সুদ। আর দ্বিতীয় ব্যাংকে যখন তুমি গেলে, সেখানে বললো 10% হারে চক্রবৃদ্ধি সুদ দেবে, ঠিক আছে? কি সুদ দিবে? চক্রবৃদ্ধি সুদ দিবে। এবার তুমি ব্যাপারটা বুঝলে না যে এটা দিবে সরল সুদ, এটা দিবে চক্রবৃদ্ধি সুদ, ব্যাপারটা আসলে কি তুমি কিছুটা বুঝতে পারছো না। তখন তুমি গিয়ে প্রথম ব্যাংকে বললে যে আমাকে ব্যাপারটা একটু ভালো করে বোঝান। দেখো, তখন প্রথম ব্যাংক বলল তুমি কত টাকা রাখবে। তুমি বললে যে আমি রাখবো এখানে 10,000 টাকা। কত বছরের জন্য রাখবে? তুমি বললে আমি এখানে 3 বছরের জন্য রাখবো, ঠিক আছে? তাহলে তুমি প্রথম বছর কত টাকা সুদ পাবে। দেখো, প্রথম বছর তুমি সুদ পাবে, তুমি কত টাকা রাখবে এখানে? 10,000 টাকা, তাই তো? তাহলে প্রথম বছর পাবে তুমি 10/100, মানে 10%, মানে 10/100। একটা শূন্য একটা শূন্য কাটবে, একটা শূন্য একটা শূন্য কাটবো, সমান সমান এখানে কত আসবে? 1,000। 1,000কে 1 দিয়ে গুণ করলে 1,000 টাকাই পাবে, অর্থাৎ তুমি প্রথম বছর সুদ পাবে 1,000 টাকা। এবার দ্বিতীয় বছর তুমি কত টাকা সুদ পাবে? একই রকমভাবে 10,000 ইন্টু 10%, মানে 10/100। একটা শূন্য একটা শূন্য কাটবে, একটা শূন্য একটা শূন্য কাটবে, সমান সমান হবে 1,000 টাকা। আবার তৃতীয় বছর যেহেতু তুমি 3 বছর রাখবে, তাহলে তৃতীয় বছরে কত পাবে? দেখো, একই রকমভাবে 10,000 ইন্টু 10/100, শূন্য শূন্য কাটবে, একটা শূন্য একটা শূন্য কাটবে, সমান সমান 1,000 টাকা। তাহলে দেখো, তুমি প্রথম ব্যাংকে যখন 10,000 টাকা 3 বছরের জন্য রেখেছিলে, তখন তুমি প্রথম বছর সুদ পেয়েছো 1,000 টাকা, দ্বিতীয় বছর সুদ পেয়েছো 1,000 টাকা, তৃতীয় বছর সুদ পেয়েছো 1,000 টাকা। সেটা কি? সরল সুদের হারে পেয়েছো, ঠিক আছে? এবার তুমি সেটা ব্যাপারটা ভালো করে বুঝলে যে ও আচ্ছা এই ব্যাপার। এবার তুমি চলে গেলে দ্বিতীয় ব্যাংকে। কেন গেলে? কারণ সেখান থেকে আমি শুনবো যে কত টাকা পাবো। যদি আমি এখানে বেশি পাই, মানে দুটো ব্যাংকের মধ্যে যেখানে টাকাটা মানে সুদটা বেশি দেবে, তুমি তো সেখানেই টাকাটা রাখবে, তাই না? এবার তুমি চলে গেলে দ্বিতীয় ব্যাংকে, মানে সেখানে শোনার জন্য যে আমি এখানে কত টাকা সুদ পাবো। এবার হলো দ্বিতীয় ব্যাংকের পালা। এবার তুমি এই জায়গাটা কিন্তু ভালো করে বুঝবে, যেহেতু এই অধ্যায়টা হলো চক্রবৃদ্ধি সুদ, অর্থাৎ তোমাকে এই জায়গাটা তোমাকে একটু ভালোভাবে বুঝতে হবে। দেখো, এবার তুমি যখন দ্বিতীয় ব্যাংকে গেলে, তুমি সেখানে গিয়ে রাখলে কত টাকা? 10,000 টাকা। এখানে যত টাকা রেখেছো, এখানেও ঠিক একই টাকা রাখো, তাহলে বুঝতে পারবে কোথায় কম দিচ্ছে সুদ আর কোথায় বেশি দিচ্ছে সুদ, ঠিক আছে? এবার তুমি যখন দ্বিতীয় ব্যাংকে গেলে, তুমি সেখানে রেখেছো 10,000 টাকা। এবার তোমাকে কত টাকা, তুমি 3 বছরের জন্য কিন্তু টাকাটা রেখেছো, ঠিক আছে? দেখো, প্রথম বছরে তোমাকে কত টাকা ইন্টারেস্ট দিবে, মানে সুদ কত টাকা দেবে, তাহলে সেটা আমরা বের করে নেই। দেখো, তাহলে তুমি রেখেছো কত টাকা? 10,000 টাকা। তাহলে 10,000 টাকার ওপর 10% দেবে, তাহলে 10/100,
তাহলে একটা শূন্য একটা শূন্য কাটবো, একটা শূন্য একটা শূন্য কাটবো, সমান সমান এই 1000 দিয়ে 1কে গুণ করে দিলে আসবে 1000 টাকা। অর্থাৎ তুমি প্রথম বছরে সুদ পাবে তুমি কত টাকা? 1000 টাকা। দেখো এখানেও কিন্তু তুমি প্রথম বছরে সুদ 1000 টাকায় পেয়েছিলে। এবার এখানে আবার চলে আসি, এখানে দেখো এখানে কিন্তু দ্বিতীয় বছরে যখন আমাদেরকে সুদটা দিয়েছিল, এই যে সুদটা 1000 টাকাটা দিয়েছিল, সেটা কার ওপরে দিয়েছিল? তুমি যত টাকা রেখেছিলে সেটার উপরে দিয়েছিল। মানে তুমি 10,000 টাকা রেখেছিলে, সেই 10,000 টাকার ওপরেই তোমাকে কিন্তু সুদটা দেওয়া হয়েছে। কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কিন্তু তুমি যে টাকাটা রেখেছো দ্বিতীয় বছরে কিন্তু সেটার ওপরে সুদ দেবে না, তোমার এখন কত টাকা মোট ব্যাংক ব্যালেন্স হয়েছে সেটার ওপর দেবে। দেখো তুমি রেখেছিলে কত টাকা, আমি এখানে বোঝাচ্ছি। দেখো তুমি রেখেছিলে 10,000 টাকা, তাই তো? তুমি 10,000 টাকা রেখেছিলে আর ব্যাংক তোমাকে দিল 1,000 টাকা সুদ। তাহলে তোমার মোট কত টাকা ব্যালেন্স হয়ে গেল? তো সেটা আমরা প্রথমে যোগ করে নিই। 0,0,0,1 1 আর এখানে 1, অর্থাৎ তোমার দ্বিতীয় বছরে তোমার মোট কিন্তু ব্যাংক ব্যালেন্স হয়ে গেল 11,000 টাকা। এই টাকাটার ওপর মানে তোমার যত টাকা ব্যাংক ব্যালেন্স হবে, অর্থাৎ আসল এবং সুদ মিলে যে টাকাটা হবে ব্যাংক ব্যালেন্স, সেটার ওপরে কিন্তু সুদটা দেওয়া হবে। এখানে শুধু কিন্তু আসলের ওপর সুদটা দেওয়া হয়েছিল, মানে যে টাকাটা রেখেছিলাম সেটার ওপরেই কিন্তু 10% সুদ দিয়েছে। কিন্তু এখানে তুমি যত টাকা রেখেছিলে আর তুমি সুদ হিসাবে যে টাকাটা পেলে, এই দুটোর যোগফলের ওপরে কিন্তু তোমাকে সুদটা দেওয়া হবে। কত পার্সেন্ট সুদ দেওয়া হবে? 10%, অর্থাৎ 10/100। তো আমরা একটা শূন্য একটা শূন্য কাটবো, এখানে একটা শূন্য এখানে একটা শূন্য কাটবো, তাহলে 1100কে আমরা 1 দিয়ে গুণ করলে 1100 টাকাই হবে। অর্থাৎ দ্বিতীয় বছরে তুমি সুদ পেলে কত টাকা? 1100 টাকা। কিন্তু এখানে দেখো সুদ কত পেয়েছিলে? 1000 টাকা। অর্থাৎ তুমি টাকাটা বেশি পাচ্ছ, সুদটা বেশি পাচ্ছ। আবার একই রকমভাবে আমরা যদি তৃতীয় বছরে বের করি, দেখো এখানে হলো টোটাল হলো এবার এবার তোমার কাছে ব্যাংক ব্যালেন্স কত টাকা হলো? তোমার কাছে ছিল 11,000 টাকা। এবার তুমি কত টাকা পেলে সুদ হিসাবে? 1100 টাকা। তাহলে মোট কত টাকা হলো সেটা আমরা প্রথমে বের করে নিই। তাহলে মোট হবে 0,0 আর এখানে আসবে 1 2 1, অর্থাৎ 12,100 টাকা। অর্থাৎ আমি আগেই বলেছিলাম যে সুদ আর আসলের যোগ করে যে টাকাটা হবে সেটার ওপরে কিন্তু চক্রবৃদ্ধি কিন্তু সুদটা দেবে। তাহলে হলো তোমার কাছে টোটাল 12,100 টাকা। তাহলে এটার ওপর তোমাকে 10% সুদ দেবে। তাহলে একটা শূন্য একটা শূন্য কাটবো, একটা শূন্য একটা শূন্য কাটবো, সমান সমান হলো 1210 টাকা। ঠিক আছে? তাহলে দেখো এখানে কিন্তু প্রথম বছরে কিন্তু সুদ পেয়েছিলে 1000 টাকা, এখানেও 1000 টাকা পেয়েছো। এখানে দ্বিতীয় বছরে সুদ পেয়েছিলে 1000 টাকা, এখানে পেয়েছো 1100 টাকা। এখানে পেয়েছো 1000 টাকা তৃতীয় বছরে, আর এখানে পেয়েছো সুদ কত টাকা তৃতীয় বছরে? 1210 টাকা। অর্থাৎ তুমি চক্রবৃদ্ধি সুদে কিন্তু টাকাটা বেশি পাচ্ছ। এর মানে আমি তোমাদেরকে বোঝাতে যাচ্ছি যে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে তোমাকে সুদটা মানে ইন্টারেস্টটা দেওয়া হয় সুদ আসলের ওপর, মানে সুদ আর আসল যোগ করে যে টাকাটা হয় সেটার ওপর তোমাকে সুদটা দেওয়া হয়। কিন্তু সরল সুদের ক্ষেত্রে কিন্তু সব সময় টাকাটা মানে সুদটা দেওয়া হয় কার ওপর? আসলের ওপর। মানে তুমি যে টাকাটা রাখবে সেই টাকাটার ওপরে কিন্তু তোমাকে সুদটা দেওয়া হবে। ঠিক আছে? তো আশা করছি এই পর্যন্ত তোমাদের কোনো অসুবিধা নেই। তাহলে এখন শুরু করব আমরা কষে দেখি 6.1। প্রত্যেকটা অঙ্ক আমি ধরে ধরে করাবো, কোনো প্রশ্ন তোমাদের এখানে ডাউট থাকবে না। এই ভিডিওটা পুরোটা দেখো, প্রত্যেকটা অঙ্ক তুমি একদম সহজেই করে ফেলতে পারবে। তো যাই হোক, আর কথা বাড়ছি না, চলো শুরু করছি কষে দেখি 6.1। কষে দেখি 6.1-এর 1-এর দাগে বলেছে আমার কাছে 5,000 টাকা আছে, আমি ওই টাকা একটি ব্যাংকে বার্ষিক 8.5% চক্রবৃদ্ধি সুদের হারে জমা রাখলাম। 2 বছরের শেষে সুদে আসলে মোট কত টাকা পাবো হিসেব করে লিখি। তো দেখো এখানে আমাদের বের করতে বলেছে 2 বছরের শেষে সুদে আসলে মোট কত টাকা পাবো। দেখো এখানে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে তোমাদেরকে এই সূত্রটা দিতে হবে, a সমান সমান p1 প্লাস r/100 পাওয়ারে n, এই সূত্রটা তোমাদেরকে প্রয়োগ করতে হবে। তো এখানে এটা কি? এটা দেখো আমি তীর চিহ্ন দিয়ে লিখে নিয়েছি। এটা হলো সুদ আসল, মানে সুদ আর আসল যোগ করে যে টাকাটা আসবে সেটা হলো a। এটাকে তোমরা সুদ আসল বা তোমরা এখানে সমূল চক্রবৃদ্ধিও বলতে পারো। তাহলে এটা কি? এটা হলো সুদ আসল বা সমূল চক্র বৃদ্ধি। ঠিক আছে? তারপর দেখো পি কি? পি মানে হলো আসল, মানে যে টাকাটা তুমি রাখবে ব্যাংকে বা যেখানে রাখো না কেন, যে আসল যে টাকাটা সেটা হলো পি। আরটা কি? আরটা হলো বার্ষিক সুদের হার, মানে অঙ্কের মধ্যে যেখানে এরকম পার্সেন্টেজ আকারে দেখবে সেটা হলো আর এর মান। ঠিক আছে? এবার এনটা কি? এন মানে হলো সময়। আশা করছি বোঝা গেল। এবার এখানে আমাদের কাছে জানতে চেয়েছে 2 বছরের শেষে সুদে আসলে মোট কত টাকা পাবো।
অর্থাৎ আমরা যদি এর মানটা বের করি তাহলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে, কারণ আমরা জানি এ মানে হলো সুদ আসল। তো আমরা দেখো লিখে নিয়েছি আসল পি সমান সমান 5,000 টাকা, কারণ এখানে 5,000 টাকা আছে আসল। বার্ষিক সুদের হার আর সমান সমান দিয়ে লিখবো 8.5%, আর এখানে সময়টা দেওয়া আছে যাকে আমরা এন দিয়ে লিখবো 2 বছর। ঠিক আছে, এখন আমরা এই সূত্রটা দেবো, এ সমান সমান পি 1 প্লাস আর বাই 100 পাওয়ারে এন। এই সূত্র প্রয়োগ করে আমরা এর মানটা বের করে নেব। আর সবসময় মনে রাখবে চক্রবৃদ্ধি সুদের সময় কিন্তু প্লাসের সূত্রটাই পড়বে, মানে মাইনাস কখনো হবে না, যেহেতু চক্রবৃদ্ধি মানে বাড়বে। ঠিক আছে, তো দেখো এর জায়গায় আমরা একেই রাখবো, কারণ এর মানটা বের করবো পি। পি মানে আসল কত টাকা আছে, এখানে 5,000 টাকা আছে, তাহলে লিখবো 5,000 1 প্লাস আছে আর এর মান কত আছে 8.5, তো লিখে নেব 8.5 বাই আছে 100 পাওয়ারে হলো এন এর মান কত আছে 2। ঠিক আছে, আমরা দেখে দেখে মানটা বসিয়ে দিলাম। এবার আমরা কি করব, দশমিক তুলে নেব। দেখো এখানে দশমিক তুলে নিলেও নিচে আসবে একটা 1, মানে দশমিকের আগে যাই থাকুক না কেন একটা 1 আসবে, আর দশমিকের পরে যতগুলো সংখ্যা আসবে ততগুলো শূন্য। তো দেখো এখানে দশমিকের পরে একটা সংখ্যা আছে, তাই আমরা কি লিখবো, একটা শূন্য লিখবো। ঠিক আছে, তো এবার দেখো এবার আমরা এখানে যা আছে তাই লিখে নেব, এ সমান সমান এখানে হলো 5,000 1 প্লাস এখানে আমরা কি করব, ওপরে কত আছে 85, আর নিচে দেখো 100, আর যদি 10 গুণ করে দেই তাহলে আসবে 1,000। ঠিক আছে, পাওয়ারে কি আছে, পাওয়ারে আছে স্কোয়ার আছে, তো আমরা স্কোয়ার দিয়ে দিব, বা এ সমান সমান এখানে আছে 5,000 ইন্টু এখানে আমরা কি করব, এখানে লসাগু করব। দেখো একের নিচে নাই মানে কি আরেকটা 1 আছে, তাহলে 1 আর 1,000-এর মধ্যে যদি লসাগু নেই তাহলে কিন্তু 1,000ই হবে। তো এটার নিচে নাই মানে 1 আছে, 1 দিয়ে 1,000-কে ভাগ করলে 1,000ই হবে, 1,000 দিয়ে আবার 1কে গুণ করলে 1,000ই হবে, 1,000 যোগ আবার দেখো 1,000 দিয়ে 1,000-কে ভাগ করলে কত আসবে, 1 আসবে, 1 দিয়ে যদি আমরা 85-কে গুণ করি তাহলে 85 আসবে, মাথায় হলো স্কোয়ার। ঠিক আছে, তাহলে বা এ সমান সমান এখানে আছে 5,000 ইন্টু এটা যোগ করে দেবো, তাহলে 1,000 আর 85 যদি যোগ করি তাহলে আসবে 1,085 বাই আসবে 1,000, মাথায় হবে স্কোয়ার। ঠিক আছে, তো এর পরের লাইনটা দেখো, বা এখানে যা আছে তাই লিখবো, এ সমান সমান এখানে আছে 5,000 ইন্টু, কারণ এখানে কোনো চিহ্ন নাই মানে ইন্টু আছে, 1,085 বাই 1,000 এর মাথায় স্কোয়ার মানে হলো এখানে কয়টা সংখ্যা আছে, দুটো সংখ্যা আছে, দুবার আমরা গুণ করব, তাহলে লিখবো 1,085 বাই 1,000 ইন্টু 1,085 বাই 1,000। ঠিক আছে, 1,000 বোঝা গেল। এখানে কোনো সংখ্যার মাথায় স্কোয়ার মানে ওই সংখ্যাটা আমরা দুবার গুণ করবো, তাহলে এখানে 1,085 এখানে 1,085 মানে দুবার করে হবে। তো দেখো এবার আমরা কাটাকাটি করবো, দেখো এখানে একটা শূন্য কাটবো, এখানে একটা শূন্য কাটবো, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, আবার এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে দিলাম। তাহলে দেখো এর পরের লাইনটা আমি এখানে করছি, বা এ সমান সমান দেখো এখানে 1,085 আমরা কি করব, গুণ করে দেবো। তো তোমরা তো মনে করবে যে 5 দিয়ে তো স্যার এখানে আমরা কেটে দিতে পারি, 5 দিয়ে 1,000-কে। দেখো নিচে যদি আমাদের 1 আর যতগুলো শূন্য থাকুক না কেন সেটাকে আমরা কাটাকাটি করব না, কারণ আমরা সেটাকে শর্টকাটভাবে বলবো যতগুলো শূন্য আছে তত ঘর আগে দশমিক। আর যদি তুমি এখানে কাটাকাটি করে দাও তাহলে তোমাকে গুণ করে সেটাকে আবার ভাগ করতে হবে, অনেক সময় লেগে যাবে। দেখো শর্টকাট নিয়ম দেখো, আমরা কি করব, ওপরেই গুণ করব, 1,085 আর 1,085 গুণ করব। তো আমি গুণটা এখানে দেখাচ্ছি, দেখো 1,085 আর এখানে আছে 1,085, তো গুণ করে দিচ্ছি। 5 5 25-এর 5 হাতে থাকবে 2, 5 8 40 আর 2 হবে 42, 42-এর 2 হাতে থাকবে 4, 5 0 4 হবে, 5 অক্ষে 5, এক ঘর কাটবো। আবার 8 দিয়ে করবো, 5 8 40-এর 0 হাতে থাকবে 4, 8 8 64 আর 4 হবে 68, 68-এর 8 হাতে থাকবে 6, 8 0 হবে 6, 8 অক্ষে 8, এক ঘর কাটবো। আবার দেখো 0 0 0 0, এক ঘর কাটবো। 5 অক্ষে 5, 8 অক্ষে 8, 0 1, অর্থাৎ যোগ করে দিচ্ছি, দেখি কত হয় 5, এখানে হবে 2, 8 4 12, 12 2 হাতে থাকবে 1, 5 5 10 16 1 17, 17 7 হাতে থাকবে 1, 8 8 16 আর 1 17, 17 7 হাতে থাকবে 1, একটা এখানে ঢুকবে আর 1, এটা হবে। এটাকে আমরা আবার কত দিয়ে গুণ করবো, 5 দিয়ে গুণ করবো, তো আমি এখানেই গুণ করে দিচ্ছি 5 দিয়ে। তো দেখো 5 দিয়ে গুণ করে দিচ্ছি, 5 5 25, 25-এর 5 হাতে থাকবে 2, 5 দুগুণে 10, 11 12, 12 2 হাতে থাকবে 1, 5 দুগুণে 10 আর 1 11, 11-এর 1 হাতে থাকবে 1, 5 7 35 আর 1 36, 36-এর 6 হাতে থাকবে 3,
আবার 5 7 35, 36 37 38, 38-এর 8 হাতে থাকবে 3, আবার 5 অক্ষে 5 3 8, আবার 5 অক্ষে 5, ঠিক আছে, এই টাকাটা হবে। অর্থাৎ আমরা লিখে নেব, ওপরে গুণ করলে আসবে 5 8, তারপর কি আছে 8 6 1 2 5, 1 2 5, আর নিচে দেখো কি আছে, নিচে আছে কি আছে, নিচে আছে 1000। তো এখানে বইটা লেগে মুছে গেল, ঠিক আছে। তো নিচে কত আছে, নিচে আছে 1000, তো আমি এখানে 1000 লিখে নিচ্ছি। তো দেখো এবার দেখো আসল খেলা, আমরা কিন্তু ভাগ করিনি, আমরা বুদ্ধি করে করব। এখানে শূন্য কাটা আছে 3টা আছে, আমরা মানে 3 ঘর আগে দশমিক দিয়ে দেবো, 1 2 3, 3 ঘর আগে দশমিক দিয়ে দেবো। তাহলে এ সমান সমান আমরা প্রথমে পুরো সংখ্যাটা লিখে নেব, 5 8 8 6 1 2 5, এখানে শূন্য আছে 3টা, মানে 1 2 3, 3 ঘর আগে এখানে দশমিক হবে, ঠিক আছে। তো এবার আমরা জানি দশমিকের পরে দুটো সংখ্যা রাখতে হয়, তাই আমরা কিভাবে করব দেখো তো। এ সমান সমান দেখো দশমিকের পরে 2 ঘর রাখতে হয়, তাহলে আমরা তার পরের সংখ্যাটা যদি 5 বা 5-এর বেশি হয়, তাহলে এই সংখ্যাটাকে আমরা 1 বাড়িয়ে দেবো, মানে 12-র সঙ্গে 1 যোগ করে দেবো, কত হবে 13 হবে। তো আমরা লিখব 5 8 8 6 দশমিক, এখানে হয়ে যাবে 13, ঠিক আছে, এটা লিখব। তাহলে এই টাকাটা হলো 2 বছর শেষে সুদে আসলে মোট পাবো। তাহলে তোমরা অবশ্যই কিন্তু অ্যান্সারটা লিখে নেবে। সুতরাং 2 বছরের শেষে সুদে আসলে 5886.13 টাকা মোট পাবো, ঠিক আছে। 2-এর দাগে আছে 5000 টাকার বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে। তো তোমাদেরকে বলেছিলাম এ মানেই হলো সমূল চক্রবৃদ্ধি, তো আমরা যদি এর মানটা বের করে নিই তাহলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে। তো এখানে 5000 টাকা আছে, মানে আসলটা কত হবে, আসল যেটাকে আমরা পি দিয়ে লিখবো, আসল হবে 5000 টাকা। তারপর কি আছে বার্ষিক সুদের হার, আর এর মানটা কত আছে, এখানে 8% দেওয়া আছে। তারপর সময়টা কত আছে, সময়টা হলো 3 বছর। ও হ্যাঁ, আরেকটা কথা তোমাদেরকে বলি, যখন তোমরা বার্ষিক সুদের হার লিখবে অবশ্যই কিন্তু তোমরা পার্সেন্টেজ দেবে, না হলে কিন্তু অঙ্কটা ভুল হবে, ঠিক আছে। তো আমাদের বের করতে বলছি 3 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে, তাহলে আমরা লিখবো, সুতরাং আমরা জানি, আমরা জানি মানে আমরা জানি কি, এই সূত্রটা দেবো, এ সমান সমান পি 1 প্লাস r/100 পাওয়ারে n, এই সূত্রটা দেব। তো দেখো এখানে আমি মানগুলো বসিয়ে দিচ্ছি। তো এখানে এই থাকবে, এ সমান সমান পি, আসলটা কত আছে, এখানে 5000 আছে, তো লিখবো 5000 ইন্টু 1 প্লাস আছে আর এর মানটা কত আছে 8 বাই আছে কি 100 পাওয়ারে হবে n, এর মান হলো 3, ঠিক আছে। তো আমরা একই রকমভাবে লিখবো, বা এ সমান সমান এখানে লিখবো 5000 ইন্টু, এখানে আমরা লসাগু করবো, হবে 100। দেখো এটার নিচে নাই মানে কি আছে, 1 আছে, 1 দিয়ে যদি আমরা 100-কে ভাগ করি 100ই হবে, সেই 100 যদি আমরা ওপরে এই 1 দিয়ে গুণ করে দিই আবার 100ই হবে, যোগ। আবার আমরা কি করব, এই 100 দিয়ে এই 100-কে ভাগ করব, আসবে 1, 1 দিয়ে 8-কে গুণ করলে 8 অক্ষে 8, মাথায় হবে কিউব, ঠিক আছে। তো দেখো বা এ সমান সমান এখানে আছে কত 5000, আর এখানে আমরা কি করব, এখানে আমরা যোগ করে দেবো, তাহলে 100 আর 8 যদি যোগ করে দিই তাহলে কত আসবে 108 বাই 100 এর মাথায় কিউব, ঠিক আছে। এর পরের লাইনটা আমি এখানে করছি। তো দেখো বা এ সমান সমান, দেখো এখানে 5000 লিখবো, 5000 ইন্টু, এখানে 108 বাই 100 মানে কি বলো তো, মাথা যেহেতু কিউব আছে মানে 3 বার আছে, তাহলে লিখবো আমরা 3 বার, 108 বাই 100 ইন্টু 108 বাই 100 ইন্টু 108 বাই 100, ঠিক আছে। এবার দেখো, এবার আমরা এখানে লিখবো বা এ সমান সমান, এখানে কাটাকাটি করব, দেখো এখানে একটা শূন্যের সঙ্গে এখানে একটা শূন্য কাটবো, এখানে একটা শূন্যের সঙ্গে এখানে একটা শূন্য কাটবো, আবার এখানে একটা শূন্যের সঙ্গে এখানে একটা শূন্য কাটবো, ঠিক আছে। এবার আমরা 5 দিয়ে কিন্তু 100-কে ভাগ করে দিতে পারি, মানে 5 20 100, কিন্তু আমরা ভাগ করব না, আমরা কি করব, ওপরের সবগুলোকে গুণ করে দিয়ে আর নিচে লিখবো, দেখো এখানে 1 আর এখানে আছে 10 আর এখানে আছে 100, তাহলে গুণ করে দিলে কত আসবে 1000, তাই তো, নিচে হবে 1000, আর ওপরে আমরা 3টা 108 গুণ করে সেটার সঙ্গে আবার 5 গুণ করব। তো দেখো 3টা 108 গুণ করার আগে প্রথম আমরা দুটো 108 গুণ করব, তাহলে 8টা হবে 64, 4 হাতে থাকবে 6, 8 0 6, 8 অক্ষে 8, 0 0 0, এক ঘর কাটবো, 8 0 1, অর্থাৎ 4 6 8 8 16, 6 হাতে থাকবে 1 1 1, 11,664 হবে। এবার এটাকে আমরা আরও একটা 108 দিয়ে গুণ করব,
তো দেখো গুণ করে নিচ্ছি, 4টা 32, 2 হাতে থাকবে 3, 6 48, 49, 50, 51, 51 1 হাতে থাকবে 5, 6 48, 49, 50, 51, 52, 53, 53 3 হাতে থাকবে কত 5। আবার করবো 8 অক্ষে 8, 8 আর 5 হবে 13, 13 3 হাতে থাকবে 1, 8 অক্ষে 8 আর 1 হবে 9। এবার এটাকে আমরা 0 দিয়ে গুণ করবো, 0 0 0 0। আবার এটাকে 1 দিয়ে গুণ করবো, 4 6 6 1 1। তো আমরা এটাকে যোগ করে দিব, 2 1 7, 6 আর 3 হবে 9, 9 6 15, 15 5 হাতে থাকবে 1 আর 2 1। ঠিক আছে, এবার এটাকে আমরা কি করব, 5 দিয়ে আবার গুণ করে দেবো। তো আমি এটা এখানে গুণ করছি, কত আছে 12 59 712। এটাকে আমরা কত দিয়ে গুণ করবো, আবার 5 দিয়ে গুণ করবো। তাহলে দেখো 5 দুগুণে 10, 10 শূন্য হাতে থাকবে 1, 5 একে 5 আর 1 6, 5 7 35, 5 হাতে থাকবে 3, 5 9 45, 46 47 48, 48 8 হাতে থাকবে 4, 5 5 25 আর 4 হবে 29, 29 9 হাতে থাকবে 2, 5 দুগুণে 10 11 12, 12 2 হাতে থাকবে 1, 5 একে 5 আর 1 কত 6। ঠিক আছে, তাহলে কত হবে 6298560। ঠিক আছে, এটা আছে। এবার দেখো নিচে কত আছে, 3টা শূন্য আছে, একটা শূন্য একটা শূন্য মিলে গেলে, একটা শূন্য একটা শূন্য মিলে গেলে কেটে দেবো। এবার দেখো বা এ সমান সমান রইল 6298560 বাই, দেখো নিচে আছে 100, তাহলে শূন্য কাটা আছে, এখানে শূন্য আছে দুটো, মানে কি বলো তো 2 ঘর আগে দশমিক হয়ে যাবে, মানে আমরা ভাগ করব না, এভাবে ভাগ করব যে শূন্য দুটো আছে মানে 2 ঘর আগে দশমিক, তাহলে 6298560। ঠিক আছে, তাহলে 1 2 2 ঘর আগে এখানে দশমিক হয়ে যাবে। তাহলে আমরা অ্যান্সারটা লিখে নেব যে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি হবে এই টাকাটা। ঠিক আছে, তোমরা অবশ্যই অ্যান্সারটা লিখে নেবে। 3-এর দাগে আছে গৌতম বাবু 2000 টাকা বার্ষিক 6% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের জন্য ধার নিয়েছেন। 2 বছর পর তিনি কত টাকা চক্রবৃদ্ধি সুদ দেবেন তা হিসেব করে লিখি। তো দেখো এবার কিন্তু আমাদেরকে বের করতে বলেছে চক্রবৃদ্ধি সুদ। দেখো আমরা চক্রবৃদ্ধি সুদ কিভাবে বের করব, প্রথমে আমরা সমূল চক্রবৃদ্ধি এর মানটা বের করে নেব, তারপর চক্রবৃদ্ধি সুদ বের করব। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা এর মানটা বের করে নেব। তো এখানে দেখো আসল কত টাকা আছে, আসল আছে 2000 টাকা। তো আমি এখানে লিখে দিচ্ছি আসল হলো 2000 টাকা। তারপর কি আছে, তারপর আছে বার্ষিক সুদের হার হলো 6%, সময় কত আছে 2 বছর। তো আমরা প্রথমে এর মান বের করে নেব, মানে সমূল চক্রবৃদ্ধি এর মান, সুদ আসলের মানটা বের করে নেব। তাহলে সুতরাং আমরা জানি সূত্রটা দেব, এ সমান সমান পি 1 প্লাস হবে আর বাই 100 পাওয়ারে হবে এন। ঠিক আছে, এই সূত্রটার মানটা বসাবো। তো দেখো বা এ সমান সমান পি, আসল কত টাকা আছে 2000 টাকা, তাহলে এখানে 2000 বসাবো, ইন্টু এখানে আছে 1 প্লাস আছে আর এর মান কত আছে 6 বাই 100 আর পাওয়ারে এন, এন এর মান কত আছে 2 আছে। তো লিখবো বা এ সমান সমান 2000 ইন্টু 2000 ইন্টু এখানে দেখো আমরা লসাগু করবো। তো তোমরা লসাগু সকলেই পারো, যেটা নিচে নাই মানে কি আছে, একটা 1 আছে, তো এই দুটোকে গুণ করে দিলে আসবে লসাগুটা 100কে 100। এবার আমি বলেছিলাম এটা নিচে নাই মানে 1 আছে, 1 দিয়ে যদি তুমি 100কে ভাগ করে 100ই হবে, 100 দিয়ে আবার এই 1কে গুণ করলে 100কে 100 হবে, যোগ 100 দিয়ে 100কে ভাগ করব। প্রথমে ভাগের সময় আমরা লসাগুর সময় আমরা প্রথমে কিন্তু এই হরটাকে দিয়ে লসাগুটাকে ভাগ করি, তাহলে 100 দিয়ে 100কে ভাগ করলে আসবে 1, 1 দিয়ে আমরা যদি 6কে গুণ করি 6ই আসবে। ঠিক আছে, মাথা আসে স্কোয়ার। তো বা এ সমান সমান আছে 2000 আর এখানে যদি যোগ করে দেই তাহলে আসবে 106 বাই 100 এর স্কোয়ার। ঠিক আছে, এর পরের লাইনটা আমি এখানে করছি। তো দেখো বা এ সমান সমান এখানে কি আছে 2000 আছে, তো আমি এখানে লিখে নিচ্ছি 2000 ইন্টু দেখো 106 বাই 100 এর মাথায় স্কোয়ার আছে মানে কি দুবার হবে, তাহলে লিখবো যে 106 বাই 100 ইন্টু 106 বাই 100। ঠিক আছে, তো দেখো এখানে একটা শূন্য মানে দুটো শূন্যর সাথে এখানে দুটো শূন্য কেটে দেবো, আবার এখানে একটা শূন্যর সাথে এখানে একটা শূন্য কেটে দেবো। ঠিক আছে, বা এ সমান সমান, তো দেখো 2 দিয়ে কিন্তু আমরা 10কে ভাগ করতে পারি, 5 দুগুণে 10 মানে এখানে 5 হবে, 5 দিয়ে কিন্তু আবার উপরে একটাকে ভাগ যাবে না, সেই জন্য আমরা কি করব, কাটাকাটি করবো না, আমরা উপরে গুণ করে নিচে যা আছে সেটা দিয়ে ভাগ করে দেবো। কত আছে 10 আছে, তাহলে 106 আর 106 আমরা গুণ করব। তো দেখো 106 আর 106 গুণ করে নিচ্ছি। তো
তো 6 6 36 6 হয় থাকবে 3 6 0 3 6 অক্ষে 6 0 0 0 6 অক্ষে 6 0 1 অক্ষে 1 6 3 2 1 1 অর্থাৎ 11,236। সেটাকে আবার কত দিয়ে গুণ করবো? 2 দিয়ে গুণ করবো। তাহলে 2 দিয়ে গুণ করে দিচ্ছি। 6 দুগুণে 12 2 হাতে হবে 1 2 3 দুগুণে 6 আর 1 7 2 দুগুণে 4 2 অক্ষে 2 2 অক্ষে 2, তাহলে 22,472 হবে। 22,472 হবে। ঠিক আছে, এখানে শূন্য কটা আছে বলতো? একটা আছে, তার মানে এক ঘর আগে দশমিক হবে। তা বা লিখবো এ সমান সমান 22,472 আছে, তাই তো? একটা শূন্য আছে মানে এক ঘর আগে দশমিক হবে, মানে এখানে হবে। তো তোমরা এখানে দশমিকটা দিয়ে দিবে। এবার আমাদের কাছে জানতে চেয়েছে যে তিনি কত টাকা চক্রবৃদ্ধি সুদ দেবেন। তাহলে লিখে নেব, সুতরাং তিনি 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 চক্রবৃদ্ধি সুদ দেবেন, তিনি চক্রবৃদ্ধি সুদ দেবেন সমান সমান। দেখো চক্রবৃদ্ধি সুদটা আমরা কিভাবে বের করব? দেখো আমরা চক্রবৃদ্ধি সুদ আমরা মানে এর মান থেকে, মানে সুদ আসল থেকে যদি আমরা আসলটাকে বাদ দিয়ে দিই তাহলে আমাদের চক্রবৃদ্ধি সুদ বেরিয়ে যাবে। আবারও বলছি, এ মানে হলো সুদ আসল বা সমূল চক্রবৃদ্ধি। এই সুদ আসল বা সমূল চক্রবৃদ্ধির থেকে যদি আমরা আসলটাকে মাইনাস করে দেই তাহলে যে টাকাটা আসবে সেটা হলো চক্রবৃদ্ধি সুদ। তো এখানে কত টাকা আছে? এখানে আছে এর মান হলো 2247.2 আছে, এর থেকে মাইনাস করে দেবো 2000 টাকা, মানে আসলটাকে মাইনাস করে দেবো। তাহলে 2000 টাকা মাইনাস হয়ে যাবে। তাহলে চক্রবৃদ্ধি সুদটা তোমরা বুঝলে যে সমূল চক্রবৃদ্ধি এ থেকে আসলটাকে যদি মাইনাস করে দিই তাহলে সেটা চক্রবৃদ্ধি সুদ হয়। তাহলে যদি তুমি মাইনাস করে দাও তাহলে আসবে 247.2 আসবে। তো এবার দশমিকের পরে তোমার যদি ইচ্ছে হয় আমি একটা শূন্য দেবো, দিতে পারো, আর শূন্য যদি না দাও তাও একই ব্যাপার, মানে দশমিকের পর শূন্য দিলেও হয় না দিলেও হয়। তো এত টাকা, ঠিক আছে। 4-এর দাগে আছে 30,000 টাকার বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। তো দেখো আমরা যে আগে অঙ্কটা করলাম, মানে 3-এর দাগে যে অঙ্কটা করলাম সেখানেও কিন্তু চক্রবৃদ্ধি সুদ কত সেটা বের করেছিলাম। এই অঙ্কটাতেও কিন্তু ঠিক একই রকমভাবে আমরা চক্রবৃদ্ধি সুদ বের করব। কিভাবে বের করব? প্রথমে আমরা সমূল চক্রবৃদ্ধি এর মানটা বের করে নেব, তারপর সেখান থেকে আমরা আসলটাকে বিয়োগ করে দেবো, তাহলে চক্রবৃদ্ধি সুদ বেরিয়ে যাবে। তো আমরা প্রথমে এর মানটা বের করে নিচ্ছি। তো দেখো এখানে আসল কত টাকা আছে? 30,000 টাকা। তো আমরা আসলের জায়গায় বসিয়ে দিচ্ছি 30,000 টাকা। তারপর বার্ষিক সুদের হার আছে কত? বার্ষিক সুদের হার আছে 9%। তারপর সময় আছে 3 বছর, 3 বছর। তো আমরা লিখব, সুতরাং সুতরাং আমরা জানি আমরা সূত্রটা দেব এ সমান সমান পি 1 প্লাস আর বাই 100 পাওয়ারে এন, পা এ সমান সমান পি। পি মানে কি? আসল কত? 30,000 টাকা। তো আমরা এখানে 30,000 বসিয়ে দেবো। 30,000 ইন্টু 1 প্লাস আর এর মানটা কত? আর এর মান হলো 9 বাই হবে 100 পাওয়ারে হলো এন, এন এর মান হলো 3, ঠিক আছে। তো বা এ সমান সমান 30,000 ইন্টু, এখানে আমরা কি করব? লসাগু করব। দেখো এই একের নিচে নেয় মানে কি? একটা এক আছে, তাহলে 1 দিয়ে যদি আমরা 100কে গুণ করি 100কে 100ই হবে, ঠিক আছে। তো দেখো এটার নিচে নেয় মানে 1 আছে, 1 দিয়ে 100কে ভাগ করলে আসবে কত? 100। সেই 100 দিয়ে ওপরের 1কে গুণ করে দিলে 100ই আসবে, যোগ 100 দিয়ে 100কে ভাগ করলে আসবে 1, 1 দিয়ে 9কে গুণ করলে আসবে 9 অক্ষে 9, ঠিক আছে। তো এর পরের লাইনটা আমি এখানে করছি। তো দেখো বা এ সমান সমান কি আছে? এখানে আছে 30,000 আছে, তো আমি এখানে 30,000 লিখে নিচ্ছি। 30,000 ইন্টু, দেখো এখানে যোগ করে দিলে আসবে 109 বাই 100, এর পাওয়ারে কি আছে? 3 আছে, ঠিক আছে। তো বা এ সমান সমান 30,000 ইন্টু, দেখো 109 বাই 100 কয়বার হবে বলো তো? 3 বার হবে। তো আমরা এখানে 3 বার লিখে নেব। 109 বাই 100 3 বার গুণ করব, গুণন 109 বাই 100 গুণন 109 বাই 100,
তো দেখো এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে যাবে, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে দেবো, আবার এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কাটবো, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কাটবো। তো দেখো এখন আমরা কি করবো বলো তো, এখন আমরা এখানে লিখবো যে বা এ সমান সমান, আমরা এখানে 109 109 109 তিনটা গুণ করব, সেটার সঙ্গে আবার 3কে গুণ করব। তো দেখো যেহেতু আমি যদি বারবার গুণগুলো করে দেখাই তাহলে কিন্তু ভিডিওটা কিন্তু বড় হবে, আর তোমরা তো বড় হয়ে গেছো, তোমরা তো গুণ তো করতে পারো, তাই তো? তো আমি গুণটা কিন্তু ক্যালকুলেটর করছি যেন সময়টা বাঁচে। তো দেখো আমি দুটো 109 গুণ করব, প্রথমে কত হয় 109, 109 ইন্টু আছে 109 ইন্টু 109 ইন্টু 109, আমরা তিনটে 109 একবারে গুণ করে দিচ্ছি, হলো 12 12 95 0 29 আছে। এটাকে আবার 3 দিয়ে গুণ করব, ঠিক আছে, এটাকে গুণ করব 3 দিয়ে। তো কি হচ্ছে, তো এখানে ওপরে হচ্ছে 3 8 8 5 8 5 0 8 7, ঠিক আছে। আমি ক্যালকুলেটারে করে নিলাম, তোমরা সেটা খাতায় গুণ করবে, প্রথমে 109 109 গুণ করবে, সেটাকে আবার 109 দিয়ে গুণ করবে, তারপর সেটাকে 3 দিয়ে গুণ করবে, ঠিক আছে। বাই নিচে আছে 100, বা এ সমান সমান, দেখো এখানে শূন্য কয়টা আছে বলো তো, শূন্য আছে দুটো, তার মানে 2 ঘর আগে দশমিক হবে, তাহলে লিখবো যা আছে প্রথমে পুরো সংখ্যাটাকে লিখে নেব। তো শূন্য দুটো আছে মানে 2 ঘর আগে দশমিক, মানে এখানে হবে, ঠিক আছে। তো আমরা কি বের করলাম, এর মানটা বের করলাম, এ মানে সমূল চক্রবৃদ্ধির মানটা বের করে নিলাম। তো আমাদের বের করতে বলেছে যে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত, তাহলে আমরা লিখব সুতরাং 3 বছরের চক্রবৃদ্ধি সুদ, 3 বছরের চক্রবৃদ্ধি সুদ সমান সমান, আমরা জানি চক্রবৃদ্ধি সুদ কীভাবে বের করে, সমূল চক্রবৃদ্ধি এর মান থেকে যদি আমরা আসলটাকে মাইনাস করে দিই তাহলে চক্রবৃদ্ধি সুদটা বেরিয়ে যাবে। তো আমরা লিখে নিচ্ছি সমূল চক্রবৃদ্ধি এর মানটা লিখে দিচ্ছি, এটার থেকে মাইনাস হয়ে যাবে কোনটা বলো তো, এই 30,000 টাকা, মানে আসলটা মাইনাস হয়ে যাবে, তো 30,000, ঠিক আছে। তো আমরা মাইনাস করে দিচ্ছি, তো এই বিয়োগটা আমি দেখিয়ে দিচ্ছি, এখানে আছে কত আছে 3 8, তারপর কত আছে 8 5 8 5 0.87, এটা থেকে মাইনাস করবো আমরা 30,000। তো এখানে দেখো 30,000টা কিন্তু এখানে আসবে, এখানে দশমিকের এখানে, তো মানে এই পাশে, তাহলে 30,000টা বসাবো 0.0003 বসিয়ে দিলাম। এবার দশমিকের পরে একটা শূন্য আর একটা শূন্য, মানে দুটো শূন্য দিয়ে দেবো, কারণ এখানে দশমিক পরে দুটো সংখ্যা আছে, তাই আমরা দশমিক পরে দুটো শূন্য দিয়ে দেবো। তো বিয়োগ করে দিচ্ছি 7 8 0 5 8 8, তাহলে এই টাকাটা হবে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ, 8 8 5 0.87 এই টাকাটা, ঠিক আছে। আশা করছি এখানে তোমাদের কোনো অসুবিধা নেই। 5-এর দাগে আছে বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 80,000 টাকার 2.1/2 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে তা হিসেব করে লিখি। তো দেখো আমাদের বের করতে বলেছে 2.1/2 বছরের সমূল চক্রবৃদ্ধিটা কত। তো প্রথমে মনে করো তুমি 1/2 এটাকে তুমি দেখতে পাচ্ছ না, তাহলে তুমি কয় বছরের সমূল চক্রবৃদ্ধি বের করবে, 2 বছর, তাই তো। তাহলে প্রথমে তুমি 2 বছরের সমূল চক্রবৃদ্ধিটা বের করে নাও, তারপরে আমরা বাকি 1/2 বছরে এটা আমরা পরে বের করব। তাহলে প্রথমে আমরা কি বের করব, 2 বছরের সমূল চক্রবৃদ্ধি। তাহলে আমরা লিখে নিচ্ছি এখানে আসল পি সমান সমান হবে, আসল পি সমান সমান কত টাকা আছে, এখানে 80,000 টাকা আছে, 80,000 টাকা। বার্ষিক সুদের হার কত আছে 5%, তাহলে লিখে নেব বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার আর সমান সমান আছে 5%, সময় সময় এন সমান সমান, আমরা প্রথমে 2 বছরের ক্ষেত্রে বের করে নেব, ঠিক আছে। তো লিখে নেব সুতরাং আমরা জানি এ সমান সমান পি 1 প্লাস আর বাই 100 পাওয়ারে এন। তো আমরা এই সূত্র দিয়ে সমূল চক্রবৃদ্ধি এর মানটা বের করে নেব, তাহলে এ সমান সমান পি, আসল কত টাকা আছে 80,000 টাকা আছে, তো আমরা 80,000 টাকা এখানে লিখে নিচ্ছি, 1 প্লাস আছে আর এর মান কত আছে 5 বাই 100 পাওয়ারে কি আছে এন, এর মান কত 2। তো বা এ সমান সমান এখানে যা আছে তাই লিখে নেব 80,000, আমরা এখানে কি করবো বলতো লসাগু নেবো, তাহলে লসাগু যদি নেই তাহলে 100কে 100 হবে, 1 দিয়ে যদি আমরা 100কে ভাগ করি তাহলে কত আসবে 100ই হবে, 100 দিয়ে আমরা 1কে গুণ করলে আবার 100কে 100 হবে,
যোগ এই 100 দিয়ে এই 100কে ভাগ করলে কত আসবে? 1 আসবে। 1 দিয়ে যদি আমরা 5কে গুণ করি 5 অক্ষে 5 আসবে, মাথায় হবে স্কোয়ার, বা এ সমান সমান এখানে যা আছে তাই লিখে নেব 80,000, আর এখানে যোগ করে দিলে আসবে 105 বাই কত আসবে 100, এর মাথায় হবে স্কোয়ার। তো এর পরের লাইনটা আমি এখানে করছি, তো বা এ সমান সমান, তো দেখো এখানে 80,000 80,000 লিখে নেব, 80,000 ইন্টু 105 বাই 100 কয়বার আছে বলতো? দুবার আছে, তো আমরা লিখে নেব 105 বাই 100 ইন্টু 105 বাই 100। তো এখানে দুটো শূন্যর সাথে এখানে দুটো শূন্য কেটে দেবো, আবার এখানে দুটো শূন্যর সাথে এখানে দুটো শূন্য কেটে দেবো, বা এ সমান সমান এখানে আমরা কি করব, ওপরে 105 আর 105 গুণ করব, সেটাকে আবার 8 দিয়ে গুণ করব। তো আমি গুণটা দেখিয়ে দিচ্ছি, দেখো 105 আর কি আছে 105, তো গুণ করে দিচ্ছি, তাহলে 5 5 হবে 25, 5 হাতে 2, 5 0 2, 5 অক্ষে 5, এক ঘর কাটবো 0 0 0, এক ঘর কাটবো 5 0 1, অর্থাৎ 5 2 5 5 10, এখানে 1 1, তো 11,025 আছে, এটাকে আমরা আবার কত দিয়ে গুণ করবো? 8 দিয়ে গুণ করবো, তাহলে 5 আর 40, 0 হাতে থাকবে 4, 8 দুগুণে হবে 16, 16 আর 4 হবে 20, 20 0 হাতে থাকবে 2, 8 0 2, 8 অক্ষে 8, 8 অক্ষে 8, তো এটা হবে। তো আমরা লিখে নিচ্ছি, ওপরে হবে 8 8 2 0 0, এই টাকাটা হবে, ঠিক আছে। তো এই টাকাটা আমাদের হয়ে গেল এর মান, মানে সমূল চক্রবৃদ্ধি এর মান। তো দেখো আমরা কিন্তু বের করে নিলাম 2 বছরের সমূল চক্রবৃদ্ধি, কিন্তু আমাদের বের করতে বলেছিল 2.1/2 বছরের, তো আমরা 2 বছরটা বের করে নিলাম, এবার আমরা 1/2 বছরের সুদ বের করে নেব, ঠিক আছে। তো সেক্ষেত্রে কিন্তু এবার কিন্তু আসল কিন্তু এই টাকাটা হবে, মানে এই টাকার ওপর আমরা সুদটা বের করব। তাহলে এখন আমাদের কিন্তু আসল হবে এই টাকাটা, আসল পি সমান সমান হবে 88,200 টাকা। এবার সময়, সময় এটাকে আমরা ছোট হাতে টি দিয়ে লিখব, মানে সরল সুদের ক্ষেত্রে সুদটা বের করে নেব এবার, টি সমান সমান, তো আমাদের সুদটা কত? 1/2 বছর, কারণ আমরা আগে 2 বছরটা বের করে নিয়েছি। এবার বার্ষিক সুদের হার কত আছে? বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার আর সমান সমান হবে কত? বার্ষিক সুদের হার কত আছে এখানে? 5%, তাই তো 5%। তাহলে আমরা বের করে নেব সুদটা, আই সমান সমান, আমরা জানি কি আই সমান সমান কী হয়? পিটিআর বাই 100 হয়। তাহলে পি কত? পি হলো 88,200 ইন্টু টি, টি মানে হলো সময় হলো 1/2, পিটিআর, আর এর মানটা কত? আর এর মান হলো 5 বাই হবে 100। তো এখানে দুটো শূন্য এখানে দুটো শূন্য কেটে দিলাম, এবার 2 দিয়ে কেটে দিচ্ছি, এটাকে 2 দিয়ে কাটলে আসবে 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 2 অক্ষে 2, বা আই সমান সমান, তো এখানে 441কে আমরা 5 দিয়ে গুণ করে দেবো, 5 অক্ষে 5, 4 5 20, 0 হাত থাকবে 2, 4 5 20 আর 2 হবে 22, ঠিক আছে। তো আমাদের 2 বছরের সুদ মানে সমূল চক্রবৃদ্ধি বের করেছিলাম এটা, আর হাফ বছরের সুদ বের করলাম এটা, অর্থাৎ এক্ষেত্রে মূলধন এখন কিন্তু এই 88,200 আর সুদটা কত? 2205, অর্থাৎ এই আসল এবং সুদ যদি আমরা যোগ করে দেই তাহলে কিন্তু আমাদের 2.1/2 বছরের সমূল চক্রবৃদ্ধি বেরিয়ে যাবে। তো আমরা লিখব, সুতরাং 2.1/2 বছরের সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি সমান সমান, তাহলে সমূল চক্রবৃদ্ধি মানে আমরা জানি সুদ আর আসলে যোগফল, তো এক্ষেত্রে সুদটা হলো 2205 যোগ আসল, আসলটা কত? 88,200, তো আমরা যোগ করে দিচ্ছি এটাকে, তাহলে সমান সমান হবে 5, আর এখানে হবে 0 0, আর এখানে 2, এখানে 2 4, এখানে 8 আর 2 10, 10-এর শূন্য হাতে 1, তারপর 8 আর 1 9, অর্থাৎ 90,405 টাকা, এটাই হবে অ্যান্সার, ঠিক আছে। 6-এর দাগে আছে ছন্দা দেবী বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা 2 বছরের জন্য ধার করেন। চক্রবৃদ্ধি সুদ 2,496 টাকা হলে ছন্দা দেবী কত টাকা ধার করেছিলেন? তো দেখো আমাদের কাছে আসলটা জানতে চেয়েছিল, মানে ছন্দা দেবী কত টাকা ধার করেছিল সেই আসলটা বের করতে বলেছে। এবার একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু চক্রবৃদ্ধি সুদটা দেওয়া আছে 2,400, কত দেওয়া আছে? 2,496 টাকা, এটা দেওয়া আছে। তো আমরা কিন্তু চক্রবৃদ্ধি সুদটা বের করার একটা সূত্র জানি। চক্রবৃদ্ধি সুদ কীভাবে বের করি? আমরা জানি যে সমূল চক্রবৃদ্ধি এর মানটা যা থাকবে সেটার থেকে যদি আমরা আসল পি
মানে আসলটাকে বাদ দিয়ে দেই, তাহলে যেটা আসবে সেটা কি হবে, চক্রবৃদ্ধি সুদ। তাহলে আমরা কি করব, আমরা প্রথমে সমূল চক্রবৃদ্ধি এ বের করে নেব, তারপর সেখান থেকে আসলটাকে বাদ দিয়ে দিব, বাদ দিয়ে দিলে যেটা আসবে সেটা হবে চক্রবৃদ্ধি সুদ। সেটার সঙ্গে এই চক্রবৃদ্ধি সুদে যদি সমান করে দেই, তাহলে অ্যান্সারটা আমাদের অটোমেটিক চলে আসবে, মানে কত টাকা ধার নিয়েছিল সেই আসলটা বেরিয়ে যাবে। ঠিক আছে, তো আমরা লিখে নেব যে ছন্দা দেবী এক্স টাকা ধার নিয়েছিল। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখে নিচ্ছি ধরি কমা আসল পি সমান সমান এক্স টাকা, মানে ছন্দা দেবী এক্স টাকা ধার নিয়েছিল। ঠিক আছে, তো এবার বার্ষিক সুদের হার এখানে কত আছে, বার্ষিক সুদের হার আছে 8%, 8%। ঠিক আছে, তো দেখো বার্ষিক সুদের হার আছে 8%। এবার সময়টা কত আছে, সময়টা বলে দিয়েছে 2 বছর, তাহলে 2 বছর। তো আমরা প্রথমে সমূল চক্রবৃদ্ধি এ এর মানটা বের করে নেবো, তো এই সূত্র প্রয়োগ করে এখানে এ এর মান বের করে নেবো। তাহলে এ সমান সমান পি, পি এর মান কত আছে এক্স ইন্টু 1 প্লাস আর, আর এর মানটা কত আছে 8 বাই হবে 100 পাওয়ারে এন, এন এর মান কত 2। তো বা এ সমান সমান এক্স। এবার আমরা এখানে লসাগু করবো, তো দেখো এখানে লসাগু কি হবে 100কে 100। তো তোমরা জানো এটার নিচে যেটা থাকে সেটা দিয়ে আমরা এটাকে ভাগ করি, মানে হরটা দিয়ে, তাহলে 1 দিয়ে 100কে ভাগ করলে 100 হবে। সেই 100 দিয়ে আমরা যদি 1কে গুণ করে দেই 100কে 100, আবার এই 100 দিয়ে 100কে ভাগ করলে 1, 1 দিয়ে 8কে গুণ করলে 8কে 8, মাথায় হবে স্কোয়ার। তো বা এ সমান সমান হবে এক্স ইন্টু, এখানে যোগ করে দিলে কত আসবে 108, আর নিচে কত আসবে 100, এর মাথায় হবে স্কোয়ার। তো এর পরের লাইনটা আমি এখানে করছি, তো বা এ সমান সমান, দেখো এখানে আছে এক্স আছে, তো এক্স লিখে নেব ইন্টু 108 বাই 100 কয়বার হবে, দুবার হবে, যেহেতু মাথায় স্কোয়ার আছে। তো আমরা লিখবো 108 বাই 100 ইন্টু 108 বাই 100, বা এ সমান সমান আমরা কি করব 108 আর 108 আমরা কি করব গুণ করে দেবো। তো আমরা 108 আর 108 গুণ করে নিচ্ছি, 108 আর 108, 8 8 64, 4 থাকবে 6, 8 0 6, 8 8, 0 0 0 কাটবো, এক ঘর কাটবো, 8 8, 0 1 1, অর্থাৎ 4 6 8 8 16 6 তবে 1 1 1, 11,664। ঠিক আছে, তো লিখে নিচ্ছি আমরা 11,664। আবার দেখো এখানে এক্স আছে, এর সঙ্গে গুণ করে দিলে এক্স হয়ে যাবে, আর নিচে আসবে 1, আর শূন্য কটা আছে 4টা, 4টা শূন্য হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা কি, এটা আমরা বের করে নিলাম সমূল চক্রবৃদ্ধি। তো আমরা আরেকটা লাইন বাড়িয়ে নিই, তাহলে এ সমান সমান এখানে শূন্য কয়টা আছে 4টা আছে, তাই মানে 4 ঘর আগে দশমিক হবে, এই 1টা 2টো 3টা 4টা, অর্থাৎ 4 ঘর আগে দশমিক হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা বের করে নিলাম সমূল চক্রবৃদ্ধি। তাহলে আমরা বের করে নেব চক্রবৃদ্ধি সুদ, তাহলে লিখে নেব, সুতরাং কয় বছরে বলেছে 2 বছরে, তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ সমান সমান, আমরা জানি কি চক্রবৃদ্ধি সুদ সমূল চক্রবৃদ্ধি এ থেকে যদি আমরা আসলটাকে বাদ দিই, তাহলে 1.1664 এক্স, এর থেকে যদি আসলটা কত আছে এখানে এক্স আছে, তো এটাকে বিয়োগ করে দিলে চলে আসবে আমাদের চক্রবৃদ্ধি সুদ। তাহলে সমান সমান এটা থেকে এটাকে যদি আমরা বিয়োগ করি, কীভাবে বিয়োগ করবো জানো, আমরা মনে করো এক্স কমন নেব, তাহলে এখান থেকে থাকবে 1.1664 মাইনাস এখানে থাকবে 1, তো এক্স দিয়ে এটাকে গুণ করে দেখো এটা আসবে, আবার এক্স দিয়ে 1কে গুণ করলে হবে 100কে এক্স। ঠিক আছে, তো এবার আমরা এটা থেকে এটা বিয়োগ করবো, তো দেখো আমি বিয়োগটা দেখাচ্ছি, এখানে আছে 1.1664 আছে, তাই তো এটা থেকে আমরা মাইনাস করবো 1কে, তো 1টাকে কী রাখবো দশমিকের আগে রাখবো, এবার দশমিকের পরে আমরা 0 0 0 0 দিয়ে দেবো, তাহলে 4 6 6 1 দশমিক 0, অর্থাৎ এখানে আসবে 0.664, আর এখানে এক্স গুণ আকারে আছে, তাহলে এখানে এক্স লিখবো। তাহলে আমাদের হিসেবে দেখো এটা কিন্তু কি চক্রবৃদ্ধি সুদ, আর বইয়ের চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে 2600, কত আছে 2496, তাহলে এটার সঙ্গে সমান করে নেবো, তাহলে লিখবো আমরা, সুতরাং প্রশ্নানুসারে আমাদের হিসেবে চক্রবৃদ্ধি সুদ হলো 0.1664 এক্স, আর বইয়ে দেওয়া আছে 2496, তো এটার সঙ্গে সমান করে দেবো। ঠিক আছে, তো বা এবার আমরা দশমিক তুলে দেবো, 0.1664 এক্স, এখানে আমরা দশমিক তুলে দেবো, তাহলে দশমিক তুলে দিলে আসবে, দশমিকের আগে যাই থাকুক না কেন একটা 1, আর দশমিক পরে কটা সংখ্যা আছে 4টা সংখ্যা, তাই 4টা শূন্য হয়ে যাবে, সমান সমান যা আছে 2496। ঠিক আছে,
তো বা এবার আমরা কোনাগুনি গুণ করবো। দেখো এটা নিচে নেই মানে কি 1 আছে, তো এই দিকে গুণ করবো, এক্সের দিকে গুণ করবো। তো আমরা শূন্যটাকে লিখবো না, যা আছে এটাকে তাই লিখবো। 1664 এক্স ইকুয়াল টু, এবার এই দিকে গুণ করবো, এই দিকে গুণ করে দিলে আসবে 2 4 9 6, মানে এটাকে 1 দিয়ে গুণ করলে এটা আসবে, আর শূন্য করা চারটা শূন্য আমরা পাশে বসিয়ে দেবো, ঠিক আছে। তো বা এক্স সমান সমান, দেখো এক্সের সঙ্গে এই 1100, এক্সের সঙ্গে 1664 কী আকারে আছে, গুণ আকার আছে, তাহলে ও পাশে গেলে কী হবে, ভাগ হয়ে যাবে। তো লিখে নেব 2 4 9 6 চারটা শূন্য বাই কী আছে 1664, ঠিক আছে। তো এটা দিয়ে এটাকে ভাগটা আমি এখানে দেখাচ্ছি। তো দেখো এখানে আমি ভাগটা করে দেখাচ্ছি। এখানে আছে কি আছে সংখ্যাটা 2 4 9 6 কটা শূন্য, চারটা শূন্য। তো চারটা শূন্য এটাকে আমরা ভাগ করব কত দিয়ে, 1664 দিয়ে। তো ভাগ করব আমরা 1 বাদ দিব, কারণ 2 বাদ দিলে আমাদের বেশি হয়ে যাবে। দেখো এখানে চারটা সংখ্যা আছে, আমরা চারটা সংখ্যা নিব, তো 2 বাদ দিলে তো বেশি হয়ে যাবে, তো আমরা 1 বাদ দিব, তাহলে হবে 1664। তো বিয়োগ করে দিচ্ছি, হবে 2, আর 9 থেকে 6 গেলে হবে কত, 3, আর 14 থেকে 6 বিয়োগ করলে কত আসবে, 14 থেকে 6 গেলে হবে 8, তাই তো 8, আর এখানে থাকবে 2 হাতের 1 মিলে যাবে, তো এখানে শূন্য কেটে নিলাম। এবার 1664 ঘরে এর নামতা দেখি যে 8320 কততে মেলে। তো আমরা এখানে 5 বাদ দিয়ে দেখি কত হয়। 4 5 20, শূন্য হাতে থাকবে 2, 5 6 30, আর 2 হবে 32, 2 হাতে থাকবে 3, 5 6 30, আর 3 হবে 33, 3 হাতে থাকবে 3, 5 3 8। অর্থাৎ দেখো এখানে 5-এ মিলে গেল, 8 3 2 0। তাহলে এখানে কটা শূন্য আছে, 3টা শূন্য আছে, এই 3টা শূন্য এখানে চলে আসবে। তো আমরা একবার কেটে দিচ্ছি, এটাকে এটা দিয়ে কেটে দিচ্ছি, তাহলে ওপরে হবে 15,000। তাহলে লিখে নেব 15,000। তাহলে বা লিখবো আমরা এক্স সমান সমান 15,000। তাহলে এক্স মানে কি ধরেছিলাম, এক্স মানে ধরেছিলাম আসল, মানে ছন্দা দেবী কত টাকা ধার নিয়েছিল সেটা আমরা ধরেছিলাম। তাহলে লিখে নেব অ্যান্সারটা। সুতরাং ছন্দা দেবী 15,000 টাকা ধার নিয়েছিল, ঠিক আছে। 7-এর দাগে আছে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কোনো আসলের 3 বছরের চক্রবৃদ্ধি সুদ 2,648 টাকা হবে, তা হিসেব করে লেখো। দেখো একদম 6-এর দাগের অঙ্কের মতো সেম টু সেম একই রকম। এখানে কিন্তু দেখো আমাদের বের করতে বলেছে যে কোনো আসলের মানে আসল মানে কত টাকা হবে, ঠিক আছে, মূলধনটা কত টাকা হবে সেটা আমাদের বের করতে বলেছে। তো সেটাকে আমরা ধরে নেব কিছু একটা, মানে এক্স ধরে নেব। আর একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু চক্রবৃদ্ধি সুদটা দেওয়া আছে। তো আমরা জানি চক্রবৃদ্ধি সুদ বের করার সূত্র হলো সমল চক্রবৃদ্ধি এ থেকে যদি আমরা আসল পিটাকে বিয়োগ করে দেই, যে টাকাটা আসবে সেটা হলো সমল চক্রবৃদ্ধি। তাহলে আমরা প্রথমে সমল চক্রবৃদ্ধি এ বের করব, সেটা থেকে আসল পিটাকে মাইনাস করে যে টাকাটা আসবে সেটার সঙ্গে কিন্তু আমরা এই চক্রবৃদ্ধি সুদকে সমান করে দেবো, ঠিক আছে। তো সেম আগের অঙ্কটার মতোই। তো আমরা দেখো এখানে আসলটাকে ধরে নিচ্ছি এক্স টাকা। তো ধরি আসল এখানে লিখে নিচ্ছি এক্স টাকা। বার্ষিক সুদের হার আর এর মানটা কত দেওয়া আছে, 10%, ঠিক আছে। এটা 7-এর দাগের অঙ্কটা, এটা হবে 10%, বার্ষিক সুদের হার হবে 10%। আর সময়টা কত আছে, 3 বছর আছে, 3 বছর, ঠিক আছে, 3 বছর সময় দেওয়া আছে। এবার আমরা লিখবো সুতরাং 3 বছর। সুতরাং এবার আমরা লিখবো, আমরা জানি সেই সূত্রটা দেব, এ সমান সমান পি 1 প্লাস হবে আর বাই 100 পাওয়ারে হবে এন, ঠিক আছে, এই সূত্রটা দিচ্ছি। বা এ সমান সমান পি মানে আসল কত এক্স টাকা ধরেছি, ইন্টু 1 প্লাস আর এর মানটা কত আছে 10/100 পাওয়ারে হবে কিউব, ঠিক আছে। তো বা এ সমান সমান এক্স ইন্টু, এখানে আমরা লসাগু নেবো, হবে 100। তাহলে 100 এটা নিচে নেয় মানে 1 আছে, 1 দিয়ে 100কে ভাগ করলে 100 হবে, 100 দিয়ে 1কে গুণ করলে 100কে 100 যোগ 100 দিয়ে 100কে আমরা ভাগ করব, কত আসবে 1, 1 দিয়ে 10কে গুণ করব, 10কে 10। বা এ সমান সমান এক্স ইন্টু, দেখো এখানে যোগ করে দিলে কত আসবে বলো তো, 110 বাই গিয়ে আছে 100 এর মাথায় কিউব। তো আমরা এটার ভেতরে 0 0 একটা কেটে দেব। বা এ সমান সমান হবে এক্স ইন্টু, ওপরে হবে 11, নিচে হবে 10 এর মাথায় কিউব, ঠিক আছে। তো এর পরের লাইনটা আমি এখানে করছি। তো বা এ সমান সমান, দেখো এক্স আছে, এক্সটাকে লিখবো 11/10, আমরা কয়বার লিখবো 3 বার, যেহেতু মাথায় কিউব আছে। তাহলে লিখবো আমরা 11/10 ইন্টু 11/10 ইন্টু 11/10, ঠিক আছে। তাহলে বা এ সমান সমান হবে এক্স ইন্টু, আমরা কি করব, ওপরে 3টা 11 গুণ করবো, 11 11 গুণ করলে হবে 121, 121কে আবার 11 দিয়ে গুণ করলে হবে
1331, তোমরা গুণ করে নেবে। আর নিচে হবে 1, 3টা শূন্য হয়ে যাবে, ঠিক আছে, 1000, বা এ সমান সমান হবে, তাহলে এটা উপরের সঙ্গে গুণ হয়ে যাবে 1331 এক্স বাই 1000। শূন্য কটা আছে বলো তো? 3টা শূন্য আছে, তাহলে 3টা শূন্য মানে কি 3 ঘর আগে দশমিক, 1 2 3, তাহলে 3 ঘর আগে দশমিক আসবে, ঠিক আছে, এটা আসবে। তাহলে আমরা বের করে নিলাম এক্স মানে সমল চক্রবৃদ্ধি বের করে নিলাম। এখান থেকে আমরা আসলটাকে বিয়োগ করে দেব, তাহলে বেরিয়ে যাবে চক্রবৃদ্ধি সুদ। তাহলে লিখবো সুতরাং 3 বছরের চক্রবৃদ্ধি সুদ, 3 বছরের চক্রবৃদ্ধি সুদ সমান সমান সমল চক্রবৃদ্ধি এ, মানে এটা হলো 1.331x, এর থেকে মাইনাস করে দেবো আমরা আসলটাকে, আসলটা হলো এক্স, তো আসলটাকে মাইনাস করে দেবো, এটা হবে চক্রবৃদ্ধি সুদ, আমরা মাইনাস করে নিই। তো দেখো আমরা এখান থেকে এক্স কমন নেবো, এক্স কমন নিলে হবে 1.331 মাইনাস 1। তো তোমরা গুণ করে দেখো, এটা দিয়ে এটা গুণ করে এটা আসবে, এক্স অক্ষে এক্স এটা আসবে। তো আমি মাইনাস করাটা দেখাচ্ছি, দেখো 1.331 আছে, এর থেকে মাইনাস করবো 1কে, তো আমরা এটা দশমিকের আগে 1টাকে লিখবো আর এখানে 3টা শূন্য দিয়ে দেবো। তো যদি মাইনাস করে দিই তাহলে 133 পয়েন্ট, এখানে হবে 0, তাহলে এখানে আসবে 0.331 আর এই এক্সটা গুণ আকারে হয়ে যাবে, তাহলে এত টাকা। তাহলে দেখো আমাদের হিসেবে চক্রবৃদ্ধি সুদ বেরিয়ে গেল এই টাকাটা, আর বইয়ের চক্রবৃদ্ধি সুদ কত টাকা দেওয়া আছে? 2648, এটার সঙ্গে সমান করে দেবো। এটাই কিন্তু অঙ্কের নিয়ম, মানে বইয়ে যেটা দেওয়া থাকবে সেটাই তোমরা বের করে সমান করে দেবে, অ্যান্সারটা দেখবে অটোমেটিক চলে আসবে, একাই চলে আসবে। তাহলে দেখো 0.331x, এটা হলো আমাদের হিসাবে চক্রবৃদ্ধি সুদ, আর বইয়ে দেওয়া আছে 2648 দেওয়া আছে, ঠিক আছে। তো বা আমরা দশমিক তুলে নেব, দেখো এখানে 0.331x বাই, আমরা দশমিক যদি তুলে নেই তাহলে একটা 1 আর দশমিক পরে কটা সংখ্যা আছে? 3টা সংখ্যা, তার মানে 3টা শূন্য হবে, সমান সমান আসবে 2648, ঠিক আছে। তো এর পরের লাইনটা আমি এখানে করছি, ঠিক আছে, যেহেতু নিচে জায়গা কম আছে। তো বা দেখো এটার নিচে নেই মানে কি আছে বলতো? 1। তো এই দিকে যদি 1-এর সাথে এটাকে গুণ করি তাহলে কিন্তু এটাই আসবে 331x। আমি শূন্যটাকে লিখছি না, মানে শূন্যর কোনো দাম নেই। তো এই দিকে এবার গুণ করব, এই দিকে যদি গুণ করি তাহলে আসবে 2 6 4 8, আর এখানে শূন্য কটা আছে বলতো? 3টা শূন্য আছে, তো 3টা শূন্য হয়ে যাবে এখানে। বা এখান থেকে আমরা x এর মান বের করব, x সমান সমান 2 6 4 8, 3টা শূন্য বাই হবে 331। তো এটা দিয়ে আমরা এটাকে ভাগ করব। তো দেখো আমি ভাগটা এখানে তোমাদেরকে করে দেখাচ্ছি। তো আছে 2 6 4 8 4 8, 3টা শূন্য, তাই তো 3টা শূন্য, এটাকে ভাগ করব আমরা 331 দিয়ে। তো দেখো এখানে 3 সংখ্যা আছে, আমরা যদি 3 সংখ্যা নেই তাহলে কি ছোট হয়ে যাচ্ছে, তো আমরা এখানে 4 সংখ্যা নেব। তাহলে 331 এর ঘরের নামতা করব যেন 2648 থেকে বড় না যায়। তো 331 এর ঘর নামতা আমরা প্রথম 8 বাদ দিয়ে দেখছি, 8 অক্ষে 8, 3 8 24, 4 তবে 2, 3 8 24 আর 2 হবে 26, মিলে গেল। তাহলে 8-এ মিলে গেল 2648। আর এখানে শূন্য কটা আছে? 3টা, তাহলে এই 3টা শূন্য এখানে চলে আসবে। তো আমরা এখানে কেটে লিখবো যে 8000, বা এখানে কেটে লিখবো 8000, বা লিখবো এক্স সমান সমান লিখবো 8000। তাহলে এক্স মানে কি ধরেছিলাম? এক্স মানে আসল বা মূলধন ধরেছিলাম। তাহলে আমরা লিখবো সুতরাং নির্ণেয় আসল 8000 টাকা। তো আমি লিখে নিচ্ছি, সুতরাং নির্ণেয় আসল সমান সমান 8000 টাকা, ঠিক আছে। আজকে তাহলে এই পর্যন্তই রইল। এর পরের দিন আমি 8 থেকে বাকি অঙ্কগুলো করে দেব। ভিডিওটা থেকে যদি মনে হয় তোমরা কিছু বুঝলে বা কিছু শিখতে পারলে, তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, লাইক কমেন্ট করতে ভুলবে না। দেখো আমি এই অঙ্কগুলোর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু প্রশ্ন বিচিত্রাগুলোও করাচ্ছি, এতে তোমাদের অনেকটা উপকার হবে। ভালো স্টুডেন্ট হতে গেলে কিন্তু তোমাদের অবশ্যই রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা বইটা সলভ করতে হবে। তোমরা পাঠ্য বইয়ের সঙ্গে সঙ্গে সেটাও পেয়ে যাবে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো।